রাত তখন গভীর, অন্ধকারে চারপাশ একদম স্তব্ধ হয়ে আছে। কেবল মাঝে মাঝে দূরের কুকুরের ডাকে মনে হচ্ছিল গ্রামটা এখনও পুরোপুরি ঘুমিয়ে পড়েনি। আমাদের কাঁচা বাড়িটার ভেতরে একটা টিমটিমে কেরোসিনের বাতি জ্বলছিল। আমি তখন আমার ছোট্ট পড়ার ঘরে বসেছিলাম। দরজা লাগানো থাকলেও পাশের ঘর থেকে স্পষ্ট শব্দ আসছিল। ওই ঘরটা আমার মায়ের, জোবাইদা বেগম। তিনি বিধবা হয়েছেন প্রায় 6 বছর আগে। তখন আমার বয়স ছিল মাত্র 12। বাবাকে হারানোর পর থেকে মাই আমার সব। বাবাকে হারানোর পর প্রথম কয়েক মাস আমি ঠিক বুঝতেই পারিনি কিভাবে একটা সংসার দাঁড়িয়ে থাকে, কিন্তু মা বুঝিয়েছেন। চোখের জল লুকিয়ে, বুকের ভেতর কষ্ট চেপে, হাতে কাজ তুলে নিয়ে। মা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেন। কখনো ক্ষেতের ধান শোকান, কখনো গরুকে খাওয়ান, কখনো বাজার থেকে বাকিতে চাল ডাল এনে কোনো মতে দিন চালান, আবার কখনো অন্যের বাড়িতে কাজ করে সামান্য যা পান সেটাই দিয়ে আমার পড়ার খরচ চালানোর চেষ্টা করেন। তবু মায়ের মুখে কোনোদিন অভিযোগ শুনিনি, যেন তিনি ঠিক করে ফেলেছেন যতই কষ্ট হোক ছেলে পড়বে, মানুষ হবে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা খুবই স্পেশাল, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ। তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। সেদিন রাতে হঠাৎ মায়ের ঘর থেকে চাপা কান্নার শব্দ আসতে লাগলো। প্রথমে ভেবেছিলাম হয়তো মায়ের শরীর খারাপ, কিন্তু একটু কান পাততেই শুনলাম মা নিজের সঙ্গেই কথা বলছেন। কথাগুলো ছিল ছেঁড়া ছেঁড়া, তবু স্পষ্ট। হায় আল্লাহ, আমি আর পারছি না, ছেলেটাকে মানুষ করব কিভাবে? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। জানতাম মা কষ্টে আছেন, কিন্তু এভাবে ভেঙে পড়তে আমি আগে কখনো দেখিনি। আমি ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে উকি দিলাম। দেখে মা খোলা চুলে বিছানার একপাশে বসে চোখ মুছছেন। মুখটা ক্লান্ত, কাঁধটা নুয়ে গেছে, যেন দিনের পর দিন বোঝা টেনে টেনে শরীরটা সোজা থাকতে পারে না। সেই মুহূর্তে আমার নিজের ওপর রাগ হলো। মনে হলো আমি কেন এত অসহায়? আমি যদি এখনই কিছু করতে পারতাম, যদি মায়ের পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু আমি তখনও কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, পড়াশোনা ছাড়া আমার আর কোনো দক্ষতা নেই। তবু সিদ্ধান্ত নিলাম শুধু ছাত্র হয়ে থাকলে হবে না, আমাকে ছেলে হতে হবে, মায়ের শক্তি হতে হবে। পরদিন সকালে মা আমাকে ডেকে বললেন, শোন বাবা, কলেজের খরচ নিয়ে চিন্তা করিস না, আল্লাহ আছেন, আমি সামলে নেব। মায়ের গলায় জোর ছিল, কিন্তু চোখে ছিল ক্লান্তি। আমি চুপ করে মাথা নাড়লাম। ভেতরে ভেতরে ঠিক করলাম যেইভাবেই হোক মায়ের কাঁধ থেকেই বোঝা নামাবো। আমাদের গ্রাম কাঁঠালডাঙ্গা ছিল পাবনা জেলার এক প্রান্তে। চারদিকে ধানক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা মাটির রাস্তা, বর্ষায় কাদা, শীতে ধুলা। কিন্তু এই গ্রামেই আমার সব। মায়ের হাসি, মায়ের ঘাম, আমাদের ছোট্ট উঠোন, আর সেই টিমটিমে বাতি যেটার আলোয় আমি বই পড়ি। সেদিন কলেজে যাওয়ার পথে বন্ধু সোহেল আমাকে দেখে বলল, কিরে, তোর মুখটা কেন এমন? ভেতরে কি চলছে? আমি প্রথমে টালবাহানা করলাম, তারপর আর চেপে রাখতে পারলাম না। বললাম, মায়ের কথা ভাবছি, সব খরচ একা সামলাতে ওর কষ্ট হচ্ছে। সোহেল কিছুক্ষণ হাঁটল চুপ করে, তারপর বলল, শোন, তুই চাইলে টিউশন শুরু করতে পারিস। গ্রামে তো ছোট ছেলেমেয়ের অভাব নেই, দু একটা পড়া ধরালে অন্তত তোর নিজের খরচটা উঠবে। কথাটা আমার মাথায় আটকে গেল। সারাদিন কলেজে ক্লাস করলাম, কিন্তু মন ছিল অন্যখানে। সন্ধে বাড়ি ফিরে আমি মাকে বললাম, আম্মু, আমি টিউশন করতে চাই। মা অবাক হয়ে তাকালেন। তুই পড়াশোনায় ব্যস্ত থাকিস, আবার টিউশন করলে সামলাতে পারবি? আমি দৃঢ় গলায় বললাম, পারবো আম্মু, আমি শুধু তোমাকে কাঁদতে দেখতে চাই না। মা তখন কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। চোখের কোণে পানি জমে উঠল, যেন তিনি একদিকে খুশি, অন্যদিকে ভয় পাচ্ছেন ছেলে কষ্ট করবে বলে। কয়েকদিন পর বাজারের কাছে এক মুদি দোকানদার বদরুদ্দিন কাকা তার ছেলেকে পড়ানোর কথা বললেন। ছেলেটার নাম তামিম, ক্লাস 7-এ পড়ে। আমি প্রথম দিন বই নিয়ে গেলাম।
তামিম একটু দুষ্টু ছিল, পড়ায় মন বসে না। আমি ধমকাইনি, ধীরে ধীরে কথা বলে বুঝিয়ে পড়াটা সহজ করে দিলাম। সপ্তাহখানেকের মধ্যে সে নিজেই আগ্রহী হয়ে উঠল। মাস শেষে বদরুদ্দিন কাকা যখন আমার হাতে কিছু টাকা দিলেন, আমার হাত কাঁপছিল। টাকা বেশি না, কিন্তু ওই টাকার ভেতরে আমার আত্মসম্মান ছিল, মায়ের চোখের জল শুকোনোর একটা চেষ্টা ছিল। আমি বাড়ি ফিরে টাকা মায়ের হাতে দিলাম। মা টাকা হাতে নিয়েই কেঁদে ফেললেন। বাবা, তুই কষ্ট করিস না। আমি বললাম, কষ্ট না করলে তো হবে না আম্মু, আমি তোমার ছেলে, তোমাকে একা থাকতে দেব কেন? মা সেই রাতে অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর আমার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোকে বড় করুক বাবা। এরপর ধীরে ধীরে টিউশন বাড়তে লাগলো। তামিমের পর আরেকজন, নাজনীন আপার ছোট থাই রিফাত, তারপর স্কুল মাস্টার হাবিব স্যারের মেয়ে সুমি। আমি দিনে 3 জায়গায় পড়াতে লাগলাম। কলেজ, টিউশন, বাড়ি, জীবনটা রুটিনে বাধা পড়ল। ক্লান্তি আসত। অনেক রাতে পড়তে বসতাম, কিন্তু যখনই মনে হতো আর পারছি না, তখন মনে পড়ত সেদিন রাতে মায়ের কান্না। ছেলেটাকে মানুষ করব কিভাবে? আর সেই কথাই আমাকে আবার দাঁড় করিয়ে দিত। কিন্তু জীবন শুধু পড়াশুনো আর টিউশনেই থেমে থাকল না। একদিন বিকেলে হঠাৎ বাড়ির উঠোনে ফিরে দেখি মায়ের মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। তিনি চুপচাপ বসে আছেন, চোখে আতঙ্ক, কিন্তু মুখে কিছু নেই। আমি বললাম, আম্মু, কি হয়েছে? মা প্রথমে কথা বলতে চাইলেন না, তারপর খুব আস্তে বললেন, আজ মাঠের পাশ দিয়ে আসার সময় কিছু লোক আমাদের জমির ধারের বাঁশ কাটছিল। আমি আতকে উঠলাম। কেন? কারা? মা চোখ নামিয়ে বললেন, ওই চৌধুরী বাড়ির লোকজন। লোকেরা বলতো ওরা যা চায় তাই করে। আমি বাধা দিতে গেলে ওরা হুমকির মতো করে কথা বলল বেশি কথা বললে ভালো হবে না। আমি রাগে কাঁপতে লাগলাম। আমাদের জমিটুকু এমনিতেই ছোট, তার ধারের বাঁশগুলো আমাদের জন্য কত দরকার। বাড়ির বেড়া, খুঁটি, সামান্য কাজের জিনিস, আর কেউ এসে এমনভাবে কেটে নিয়ে যাবে? আমি উঠে দাঁড়ালাম। আমি এক্ষুনি যাব। মা আমার হাত চেপে ধরলেন। না বাবা, তুই যাবি না, আমি তোর কোনো ক্ষতি চাই না। লোকেরা অনেক কিছু বলে, তুই জড়ালে ঝামেলা বাড়বে। মায়ের কাঁপা হাত আমাকে থামাতে পারল না। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, মা কি কেউ ভয় দেখাবে আর আমি চুপ করে থাকব? সন্ধ্যা নেমে এলো। দূরে বাতাসে ধানের গন্ধ, আকাশে অল্প তারা, আর আমার ভেতরে আগুন। আমি ঠিক করলাম আমি একা যাব না, গ্রামের সবাইকে শান্তভাবে ডেকে কথা বলবো। কারণ একা গেলে ঝামেলা বাড়তে পারে, কিন্তু সবাই একসাথে থাকলে অন্যায়টা অন্তত থামানো যায়। আমি ঘর থেকে বেরোতেই মা পেছন থেকে বললেন, বাবা, সাবধানে করিস। আমি শুধু একবার তাকালাম মায়ের দিকে, দেখলাম ভয় আর ভরসা একসাথে মিশে আছে তার চোখে। আর ঠিক তখনই দূর থেকে কারুর গলা ভেসে এলো, এই দিকে কারা আসছে? আমার বুক ধক করে উঠল। আমি এগিয়ে যেতেই গ্রামের মোড়ের কাছে কয়েকজন মানুষ জড়ো হতে দেখলাম। কেউ লণ্ঠন হাতে, কেউ মোবাইলের আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। আমার গলা একটু শুকিয়ে এলো, কিন্তু পিছিয়ে আসেনি। আমি শান্ত গলায় বললাম, ভাইসব, একটু কথা আছে, আমাদের জমির পাশের বাঁশ নিয়ে ঝামেলা হয়েছে। একজন বয়স্ক লোক, মতিন চাচা, আমার দিকে তাকিয়ে বললেন, আরে রাশেদ, তোর মায়ের কথা আমরা শুনেছি। লোকেরা অনেক কিছু বলতো চৌধুরী বাড়ির লোকজন নিয়ে, কিন্তু অন্যায় হলে চুপ থাকা যায় না। আরও কয়েকজন মাথা নাড়ল। কেউ বলল, সবাই একসাথে গেলে কথা বলা যায়। আমার ভেতরে একটু সাহস ফিরে এলো। আমরা একসাথে মাঠের ধারে গেলাম। সেখানে চৌধুরী বাড়ির 2-3 জন লোক দাঁড়িয়েছিল। বাঁশের কয়েকটা আগেই কাটা পড়ে গেছে। আমি সামনে এগিয়ে গেলাম, কিন্তু গলা উঁচু করিনি। আমি বললাম, এই জমির পাশের বাঁশ আমাদের, কেউ যদি দরকার হয় আগে কথা বলা উচিত ছিল। ওদের একজন একটু বিরক্ত সুরে বলল, গ্রামের লোক তো বলে এই জমির সীমানা ঠিক না। আমি সঙ্গে সঙ্গে বললাম, লোকেরা অনেক কথা বলে, কিন্তু জমির কাগজ আর গ্রামের সবাই জানে কোনটা কার। গ্রামের মানুষগুলো আমার পাশে দাঁড়িয়ে গেল। কেউ জোরে কথা বলল না, কিন্তু উপস্থিতিটাই একটা শক্ত বার্তা ছিল। কিছুক্ষণ তর্কের পর ওরা আর কিছু বলল না। বাঁশ কাটা বন্ধ হলো। পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে এলো। আমি তখনই বুঝলাম, একজন মানুষ একা দুর্বল হতে পারে, কিন্তু সবাই এক হলে অন্যায় মাথা তুলে দাঁড়াতে পারে না। ঘরে ফিরে দেখি মা উঠোনে দাঁড়িয়ে আছেন, চোখে উৎকণ্ঠা।
আমাকে দেখেই দ্রুত এগিয়ে এলেন। কিছু হয়নি তো? আমি বললাম, না আম্মু, সবাই একসাথে ছিল, আর কিছু হবে না। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই হাতের ছোঁয়ায় আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। ভয়ে কেটে গিয়ে গর্বের মতো কিছু একটা। মায়ের চোখে জল ছিল, কিন্তু এবার সেই জলে কষ্টের চেয়ে স্বস্তি বেশি। সেই ঘটনার পর গ্রামে আমাকে অন্য চোখে দেখা শুরু হলো। আমি নিজেও বদলাতে লাগলাম। পড়াশুনো ফাঁকে ফাঁকে গ্রামের বাচ্চাদের বিনা টাকায় পড়াতে শুরু করলাম। প্রথমে মা একটু ভয় পেলেন, বললেন, নিজের পড়া সামলাতে পারবি তো? আমি বললাম, আম্মু, ওদের পড়াতে গিয়ে আমিও আরও ভালো শিখছি। কিছুদিন পর মা আর কিছু বললেন না। মাঝে মাঝে রাতে পড়ার ঘরে বসে টের পেতাম তিনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন, চুপচাপ দেখছেন। কোনো কথা নেই, শুধু দীর্ঘশ্বাস। আমি বুঝতাম এই নীরবতাই তার সবচেয়ে বড় শান্তি। কিন্তু শরীর যে এত চাপ সহ্য করতে পারে না, সেটা মা মানতে চাননি। এক বিকেলে হঠাৎ বাড়ি ফিরে দেখি উঠোনে ভিড়। মা মাটিতে বসে আছেন, মুখ ফ্যাকাশে, মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমি দৌড়ে গিয়ে তাকে কোলে তুললাম। বুকের ভেতরটা কেঁপে উঠল। আম্মু, তুমি আমাকে শোনো। গ্রামের ডাক্তার এসে বললেন, অতিরিক্ত কাজ আর ঠিকমতো খাওয়া না, এই দুটো মিলেই শরীর ভেঙে পড়েছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চোখের জল গড়িয়ে পড়ল। আম্মু, তুমি আর কাজ করবে না, আমি সব সামলাবো। মা খুব দুর্বল কণ্ঠে বললেন, তুই এখনো ছোট রে, তোর কাঁধে এত বোঝা চাপাতে চাই না। আমি তার হাত শক্ত করে ধরলাম। আজ থেকে আমি ছোট নই আম্মু, তুমি শুধু একটু বিশ্রাম নাও। সেদিন রাতেই আমি অনেকক্ষণ জেগেছিলাম। মাথার ভেতরে শুধু একটাই কথা, এই গ্রামে থাকলে আমার সুযোগ সীমিত। আমি যদি সত্যিই মায়ের দায়িত্ব নিতে চাই, তাহলে আমাকে আরও সামনে যেতে হবে। পরদিন সকালে মাকে বললাম, আম্মু, আমি শহরে গিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে চাই। মা প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। তুই আমাকে ছেড়ে যাবি? আমি ধীরে ধীরে বোঝালাম, ছেড়ে যাওয়া না আম্মু, আরও শক্ত হয়ে ফিরে আসা। মা অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, একটা শর্ত আছে, প্রতি সপ্তাহে চিঠি লিখবি। আমি মাথা নাড়লাম, লিখব আম্মু, কথা দিলাম। কয়েকদিন পর একটা পুরনো ব্যাগে কিছু জামাকাপড় আর বই ভরে আমি শহরের বাসে উঠলাম। জানলা দিয়ে দেখি মা দাঁড়িয়ে আছেন, চোখে জল, কিন্তু মুখে হাসির চেষ্টা। বাস ছাড়তেই বুকটা মোচড় দিয়ে উঠল। মনে হলো আমি শুধু গ্রাম ছাড়ছি না, শৈশবটাকেও পেছনে ফেলে যাচ্ছি। শহরে এসে আমি যেন হারিয়ে গেলাম। চারদিকে মানুষ, গাড়ির শব্দ, অচেনা রাস্তা। প্রথম কয়েকদিন মনে হতো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু মায়ের মুখটা মনে পড়লেই নিজেকে শক্ত করতাম। ঢাকার এক কলেজে ভর্তি হলাম। থাকার জায়গা হলো একটা ছোট্ট মেস। 4 জন একসাথে থাকতাম। ওরা সন্ধ্যায় আড্ডা দিত, হাসাহাসি করত। আমি বেশিরভাগ সময় বই নিয়ে বসে থাকতাম। কিছুদিনের মধ্যেই টিউশন পেলাম। 2 জন 10ম শ্রেণীর ছাত্র। মাস শেষে যখন প্রথম টিউশনের টাকা হাতে পেলাম, মনে হলো এটা শুধু টাকা না, এটা মায়ের জন্য একটু স্বস্তি। প্রথম চিঠিতে লিখলাম, আম্মু, আমি ভালো আছি, চিন্তা করো না, টিউশন শুরু করেছি, টাকা জমলে তোমার জন্য নতুন শাড়ি কিনব। চিঠি পোস্ট করার পর বুকটা হালকা লাগলো। মনে হলো মায়ের কাছে কিছুটা হলেও পৌঁছতে পেরেছি। দিনগুলো দ্রুত কাটতে লাগলো। ক্লাস, টিউশন, লাইব্রেরি সব কিছু মিলিয়ে জীবনটা ব্যস্ত হয়ে উঠল। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগতো, কিন্তু রাতে মায়ের চিঠি পড়লে আবার শক্তি ফিরে আসতো। একদিন ডাকপিয়ন মেসে এসে আমার নামে একটা খাম দিল। হাতের লেখা দেখেই চিনলাম, মায়ের। চিঠিতে লেখা ছিল, বাবা, তুই দূরে থাকলেও আমি তোর পাশেই আছি, তুই মানুষ হলে তাতেই আমার সব পাওয়া। চিঠিটা বুকে চেপে ধরে আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। মনে হচ্ছিল মা ঠিক পাশেই বসে আছেন। কিন্তু শহরের জীবনও সহজ ছিল না। একদিন হঠাৎ জ্বরে পড়লাম। শরীর এতটাই দুর্বল হয়ে গেল যে 3 দিন বিছানা থেকে উঠতে পারিনি। মাকে জানাইনি, ভেবেছিলাম চিন্তা করবেন। 4র্থ দিন হঠাৎ দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে বললাম, আম্মু, তুমি এখানে? মা শুধু বললেন, ছেলে অসুস্থ শুনে কি মা বসে থাকতে পারে? সেই রাতে মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, ওষুধ খাওয়ালেন। আমি যেন আবার ছোট হয়ে গেলাম। মনে হলো যত দূরেই যাই, মায়ের ভালোবাসা আমাকে ঠিকই খুঁজে নেয়।
মা শহরে এসে কয়েকদিন থেকে গেলেন। মেসের ছোট্ট ঘরটা হঠাৎ করেই যেন বাড়ি হয়ে উঠল। ভোরে উঠে আমার জন্য চা বানাতেন, ওষুধ খাওয়ানোর সময় পাশে বসে থাকতেন। আমি অবাক হয়ে ভাবতাম, এই মানুষটা সারা জীবন কত কষ্ট করেও কখনো নিজের কথা ভাবেননি। আমি বললাম, আম্মু, তুমি গ্রামে ফিরে যাও, আমি এখন ভালো আছি। মা মৃদু হেসে বললেন, আমি জানি বাবা, কিন্তু মায়ের মন তো মানে না। কয়েকদিন পর মা গ্রামে ফিরে গেলেন। আমি আবার আগের রুটিনে ঢুকে পড়লাম। পড়াশোনা, টিউশন, লাইব্রেরি সব কিছু একসাথে চালাতে গিয়ে শরীর ক্লান্ত হয়ে পড়ত। তবু থামিনি, কারণ আমি জানতাম থামা মানেই আবার মায়ের চোখে দুশ্চিন্তা। কলেজ শেষ হলো, এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। স্বপ্নটা তখন আরও বড় হয়ে উঠল। মনে মনে ঠিক করলাম, একদিন এমন একটা চাকরি করব যাতে মাকে আর কোনোদিন কাজ করতে না হয়। কিন্তু জীবন সবসময় সোজা পথে চলে না। একদিন হঠাৎ গ্রাম থেকে খবর এলো, মা গুরুতর অসুস্থ। বুকের ভেতরটা যেন ধক করে উঠল। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, রাতের বাসেই গ্রামে রওনা দিলাম। ঘরে পৌঁছে দেখি মা শুয়ে আছেন, আগের মতো শক্ত নন, চোখে সেই আগের আলো নেই। ডাক্তার এসে বললেন, শরীরে রক্তের ঘাটতি আছে, নিয়মিত চিকিৎসা দরকার। আমি বাইরে এসে চুপচাপ বসে পড়লাম। মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন, আমি কি পারবো? এত খরচ, এত দায়িত্ব। কিন্তু মায়ের মুখটার দিকে তাকাতেই সেই ভয় মিলিয়ে গেল। মনে হলো, এই মানুষটার জন্য আমি না পারলে আর কে পারবে? শহরে ফিরে আমি টিউশন আরও বাড়ালাম। রাত জেগে পড়াতাম, দিনে ক্লাস করতাম, নিজের খাওয়া দাওয়া কমিয়ে দিলাম। প্রতিটা টাকা জমাতাম মায়ের চিকিৎসার জন্য। মা ফোনে বলতেন, বাবা, তুই এত কষ্ট করিস না। আমি বলতাম, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি থামব না আম্মু। ধীরে ধীরে মায়ের অবস্থার উন্নতি হতে লাগলো। পুরোপুরি সুস্থ না হলেও আগের চেয়ে ভালো। আমি তখন বুঝলাম, মায়ের জন্য লড়াই করতে গিয়ে আমি নিজেও অনেক শক্ত হয়ে গেছি। পড়াশোনা শেষ হলো, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলাম। প্রথমবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হলাম। ফলাফল দেখে বুকটা হালকা হয়ে গেল, কিন্তু মনে একটা ভয় ঢুকে গেল। মাকে কি বলবো? সেদিন রাতে ফোনে মা বললেন, ব্যর্থতা মানেই শেষ না বাবা, চেষ্টা করলে আল্লাহ একদিন ঠিকই দেবেন। মায়ের কথায় আমি নতুন করে শক্তি পেলাম। আবার পড়াশোনায় মন দিলাম, রাত জেগে পড়লাম, পুরনো ভুলগুলো শুধরে নিলাম। দ্বিতীয়বার পরীক্ষা দিলাম। ফলাফল বেরোনোর দিন আমার হাত কাঁপছিল। তালিকায় নিজের নামটা দেখে আমি কিছুক্ষণ বিশ্বাসই করতে পারছিলাম না। আমি পাশ করেছি। প্রথম কাজ গ্রামে যাওয়া। মায়ের সামনে গিয়ে নিয়োগপত্রটা তুলে ধরলাম। আম্মু, তোর ছেলে আজ দাঁড়াতে পেরেছে। মা কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর আমার কপালে চুমু খেয়ে বললেন, আজ আমার সব কষ্ট সার্থক হলো বাবা। সেদিন রাতে উঠোনে বসে আমরা অনেকক্ষণ চুপ করেছিলাম। বাতাসে ধানের গন্ধ, আকাশে তারা। মা হঠাৎ বললেন, বাবা, একটা কথা মনে রাখিস। আমি বললাম, বল আম্মু। মা বললেন, মানুষ যত বড়ই হোক, মায়ের দোয়া ছাড়া কিছু হয় না। আর যে ছেলে মায়ের দায়িত্ব ভুলে যায়, তার জীবনে শান্তি আসে না। আমি মায়ের হাত ধরে শপথ করলাম, তুমি সব সময় আমার প্রথম দায়িত্ব থাকবে আম্মু। সেই রাতে বুঝলাম, সফলতা মানে শুধু চাকরি না, সফলতা মানে হলো যার জন্য লড়াই করেছি তার মুখে শান্তির হাসি দেখা। এই গল্প আমাদের শেখায়, একজন মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ শক্তি। ছেলে যত দূরেই যাক, যত ব্যস্তই হোক, মায়ের কাছে সে চিরকাল ছোটই থাকে। আর সন্তানের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হল মায়ের সম্মান, যত্ন আর সুখ নিশ্চিত করা। মায়ের ত্যাগের মূল্য কখনো টাকায় মাপা যায় না। জীবনে যত সাফল্যই আসুক, মায়ের দোয়া আর সন্তানের দায়িত্ববোধই আসল সম্পদ। গল্পটি যদি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার দেখা হবে পরের গল্পে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।